যে আমরা যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে বা গণ আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে, সেই ব্যাপারে এই মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নিব, সেটা আমরা প্রথম জানিয়েছিলাম। কি অগ্রগতি হয়েছে সেটা আপনাদের জানানো আমাদের দায়িত্ব। আরেকটা হচ্ছে রাজপথে এবং বিভিন্ন জায়গাতে জুলাই হত্যাকাণ্ড, যেটা অগাস্টে প্রথম কয়েকদিন ঘটেছে, সেখানে বিচারের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সেটাও বিভিন্ন সংগঠন জানতে চাচ্ছেন, বিভিন্ন মানুষ জানতে চাচ্ছেন, আপনারাও জানতে চেয়েছেন। এই ব্যাপারে আপনাদের অবহিত করার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি প্রথমে আপনাদের একটু বলি মামলা প্রত্যাহারের বিষয়টা, তারপর যখন যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আমার একটা অনুরোধ, প্রশ্ন করার সময় মন্তব্য করবেন না, প্রশ্নই, আর প্রশ্ন রিপিট করেন না, ঠিক আছে? আপনারা কেউ তো আর এখানে লাইভ করছেন না, না? আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি বলি, আমরা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই ছাত্র জনতার আন্দোলনের সময়ে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলি প্রত্যাহারের বিষয়ে। তো আমরা এটা উদ্যোগ নিতে গিয়ে দেখলাম যে আমরা যে বলেছিলাম 3 দিনের মধ্যে করা সম্ভব, এটা আসলে সম্ভব হয় নাই। এটা কারণটা আপনাদের বলি। কারণ এই মামলা প্রত্যাহারের জন্য আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে যে প্রক্রিয়াটা আছে, এখানে পুলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আইন মন্ত্রণালয় একবারে করতে পারে না। আপনারা জানেন, পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না, আস্থা ছিল না। এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুললি ফাংশনাল হয়েছেন, এই জন্য একটু টাইম লাগছে। তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ 31 অগাস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছেন, 7টা, 8টা, 9টা এবং 10টা পর্যন্ত কাজ করছেন। আমরা আমাদের মতো করব, কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয় না, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 অগাস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। আপনাদের সাংবাদিক কমিউনিটি, আপনারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল। আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না, আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি। রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। রিপ্রেজেন্টেটিভ মাহমুদুর রহমান মান্না, আমি যেটা বলি শেষ করতে দেন। মাহমুদুর রহমান মান্না, আমাদের রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলাম, এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল, তো এই জন্য এই দুটা নাম রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম। আরও অনেক মামলায় প্রত্যাহার করা হবে। আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময় এর মধ্যে। আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি। আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন, মাননীয় প্রধান বিচারপতি, ওনাদের নিয়োগ হয়েছে। সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি। আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন। ওনার বাবা আপনারা সবাই চিনেন, ব্যারিস্টার ইশতিয়াককে। তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি, কোয়ালিটি, ইন্টিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি। যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন। এটা আমরা খুব আনন্দের সাথে বলছি, কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিভি আছে, আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে
এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি, অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি, তারপরও যতটা স্ক্রুটিনি করা যায়, কনসালটেশন করা যায় করছি। দু একটা ভুল হতে পারে, সেগুলি কারেকশনের স্কোপও থাকবে। আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সব কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, আপনারা জানেন। এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই, 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13-তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণার মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে, ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো। এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব। এই হচ্ছে আমার বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচার করব। আমার নাম নোমান। আমি যে প্রশ্নটা করতেছিলাম, প্রথম প্রশ্ন হলো যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবাধিকার সংগঠন এর বিচারটা হেগে ইন্টারন্যাশনাল যে সিগন্যাল করছে, বাংলাদেশ সেই অনুসন্ধানও করছে সেই সনদে, সেখানে কি এই বিচারের উদ্যোগ নেওয়া সম্ভব কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশের আয়নাগরের মতো অসংখ্য আয়নাগর তৈরি হয়েছিল সারা দেশে গত 15 বছরে। সেই আয়নাগরের যারা ক্ষতিগ্রস্ত, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনার কী ধরনের প্রতিকারের ব্যবস্থা করবেন? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা রোম স্ট্যাটিউট, যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি, অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনেবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই
বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের